সকাল সকাল ঘুমিয়ে আছি। এমন সময় আম্মু এসে দরজায় ধাক্কা দিয়ে বলতে লাগলেন, শিহাব, তাড়াতাড়ি ওঠ, দুপুরের মধ্যে বেরোতে হবে। বালিশ দিয়ে মুখ চেপে বিরক্ত গলায় বললাম, আমি যাব না, তোমরা যাও। আব্বু বাড়ি থেকেই বললেন, অনেক দিন গ্রামে যাওয়া হয় না, এইবার কোনো অজুহাত চলবে না। আমি দীর্ঘশ্বাস ফেললাম। ছোটবেলা থেকেই গ্রামের প্রতি আমার কোনো টান নেই। শহরের ব্যস্ত জীবন, বন্ধু, ক্যাফে, রাতের আলো, এগুলো ছেড়ে কাঁচা রাস্তা, ধুলো আর নিরিবিলি পরিবেশে কয়েকটা দিন কাটানোর কথা ভাবলেই বিরক্ত লাগে। তবুও শেষ পর্যন্ত বাবা মায়ের জোড়াজড়িতে রাজি হতে হলো। দুপুরে গাড়িতে উঠে পুরো রাস্তা হেডফোন কানে দিয়ে বসে রইলাম। জানালার বাইরে সবুজ মাঠ, নদী, গাছপালা একের পর এক পেছনে পড়ে যাচ্ছে। আম্মু মাঝে মধ্যে কিছু বলছেন, আমি শুধু মাথা নেড়ে উত্তর দিচ্ছি। বিকেলের দিকে গ্রামে পৌঁছালাম। গাড়ি থামতেই বাড়ির সবাই এগিয়ে এলো। চাচা চাচি, কাজিন, সবাই যেন অনেক দিন পর আমাকে দেখে খুশি। আমি শুধু ভদ্রতার হাসি দিলাম। ঠিক তখনই উঠোনের ভেতরে থেকে একটা মেয়ে বেরিয়ে এলো। পরনে সাদা নীল সালোয়ার, লম্বা চুল, মুখ ভরা হাসি। আমাকে দেখেই উচ্ছ্বাসিত গলায় বলল, কেমন আছেন ভাইয়া? আমি কয়েক সেকেন্ড তাকিয়ে থেকে চিনতে পারলাম। নীলা, আমার চাচাতো বোন। ছোটবেলায় সারাক্ষণ আমার পেছনে ঘুরত। তারপর পড়াশোনা এবং বাবার ব্যবসার কারণে শহরে চলে আসি। অনেক বছর পর দেখা। আমি হালকা মাথা নেড়ে বললাম, ভালো, তুমি কেমন আছো? জি ভালো। আমার হাত থেকে ব্যাগটা টেনে নিয়ে বলল, দিন আমার কাছে, এত দূর থেকে এসেছেন। লাগবে না, আমি পারবো। না, আমি নিয়ে যাচ্ছি। বলেই কোনো কথা শুনল না। আমি অবাক হয়ে ওর পেছনে হাঁটতে লাগলাম। মনে হলো গ্রামের প্রতি আমার বিরক্তি যতটা আছে, এই মেয়েটার মধ্যে তার ঠিক উল্টো রকমের প্রাণ চাঞ্চল্য আছে। রুমে ঢুকে চারপাশে একবার চোখ বুলালাম। আগের মতোই কাঠের খাট, বড় জানালা আর পুরনো আসবাবপত্র। ব্যাগটা বিছানার ওপর রেখে নীলা আমার দিকে তাকিয়ে বলল, ফ্রেশ হয়ে নিচে আসবেন, সবাই আপনার জন্য অপেক্ষা করছে। আচ্ছা। কথাটা বলেই ও বেরিয়ে গেল। আমি ধীরে ধীরে জানালার পাশে গিয়ে দাঁড়ালাম। উঠানে নীলা সবার সঙ্গে হাসি মুখে কথা বলছে। এক মুহূর্তের জন্য চোখ আটকে গেল। মেয়েটা সত্যি বেশ সুন্দরী। ছোটবেলার সেই দুষ্টু মেয়েটার সঙ্গে এখনকার নীলার কোনো মিলই খুঁজে পাওয়া যায় না। তবে এসব নিয়ে মাথা ঘামানোর কোনো ইচ্ছে আমার নেই। আমি এখানে বেড়াতে এসেছি। 2-4 দিন থেকে আবার শহরে ফিরে যাব। এর বেশি কিছু ভাবার প্রয়োজনও মনে করলাম না। ফ্রেশ হয়ে নিচে নামতেই সবাই একসাথে বসে গল্প করছে। আমি গিয়ে চুপচাপ একটা জায়গায় বসলাম। ঠিক তখনই নীলা রান্নাঘর থেকে এক গ্লাস শরবত এনে আমার সামনে ধরল। এত দূর থেকে এসেছেন, আগে এটা খান। আমি কিছু না বলে গ্লাসটা হাতে নিলাম। মনে হলো মেয়েটা অযথায় আমার এত খেয়াল রাখছে। শরবত শেষ করতেই চাচি হাসি মুখে বললেন, শহরের ছেলে তো, গ্রামের কিছুই আর ভালো লাগে না মনে হয়। আমি হালকা হেসে বললাম, তেমন কিছু না চাচি, আসলে শহরেই অভ্যাস হয়ে গেছে। চাচা হেসে বললেন, 2-3 দিন থাক, দেখবি আর যেতে মন চাইবে না। আমি শুধু মুচকি হাসলাম। মনে মনে বললাম, যত দ্রুত সম্ভব এখান থেকে ফিরতে পারলেই বাঁচি। কিছুক্ষণ সবার সঙ্গে বসে গল্প শুনলাম। বেশিরভাগ কথাই গ্রামের মানুষ, জমিজমা, ফসল আর এলাকার বিভিন্ন বিষয় নিয়ে। এসব আলোচনায় আমার তেমন আগ্রহ নেই, তাই চুপচাপ বসে রইলাম। ঠিক তখনই নীলা আবার পাশে এসে বলল, ভাইয়া চা খাবেন? না, লাগবে না। তাহলে কফি করে দিই। আমি মাথা নেড়ে বললাম, কিছুই লাগবে না। ও আর জোর করল না, শুধু হালকা হেসে রান্নাঘরের দিকে চলে গেল। আমি অবাক হলাম। গ্রামের বেশিরভাগ মানুষকে যেমন অতিরিক্ত কথা বলতে দেখেছি, নীলা তেমন না। প্রয়োজন ছাড়া একটা কথাও বলছে না, শুধু নিজের দায়িত্বটুকু চুপচাপ পালন করছে। বিকেলের দিকে উঠানে একটু হাঁটতে বের হলাম। চারপাশে বিশাল খোলা জায়গা, পুকুর, বাঁশঝাড় আর দূরে সবুজ ধান ক্ষেত। বাতাসটা বেশ ঠান্ডা। শহরের মতো গাড়ির হর্ন নেই, মানুষের ভিড় নেই। হাঁটতে হাঁটতে পুকুর পাড়ে গিয়ে দাঁড়ালাম। কিছু ছোট ছেলে পানিতে ঝাপাঝাপি করছে।
ওদের কোলাহল দেখে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলাম। হঠাৎ পেছন থেকে পরিচিত কণ্ঠ ভেসে এলো। ভাইয়া, আমি ঘুরে তাকাতে দেখি হাতে একজোড়া স্যান্ডেল। নিন, এইটা পরে নিন। আমি অবাক হয়ে বললাম, এগুলো কেন? পায়ে তো আছেই। ওইগুলো তো জুতো, আর এগুলো স্যান্ডেল। এগুলো পরে হাঁটতে বেশি কমফোর্ট লাগবে। চাচি আম্মুই আমাকে দিয়ে পাঠিয়েছেন। আপনি নাকি স্যান্ডেল আনেননি? আচ্ছা বাদ দাও, থ্যাঙ্কস। নীলা শুধু মাথা নেড়ে পাশে দাঁড়িয়ে রইল। কয়েক সেকেন্ড নীরবতা। আমি কথার খাতিরে জিজ্ঞেস করলাম, পড়াশোনা কেমন চলছে? ভালো। কিসে পড়ো? অনার্স 2য় বর্ষে। ভালো। আপনি তো এখন পুরো শহরের মানুষ হয়ে গেছেন। আমি হেসে বললাম, হয়তো। নীলা মুস্কি হেসে বলল, ছোটবেলায় বছরে কয়েকবার আসতেন, এখন তো অনেক বছর পর এলেন। সময়ই হয় না। আমরা কিন্তু আপনাদের কথা ভুলিনি। ওর কথার জবাবে কিছু বললাম না, শুধু দূরের দিকে তাকিয়ে রইলাম। সূর্য তখন পশ্চিমে হেলে পড়েছে। চারদিকে হালকা সোনালি আলো ছড়িয়ে আছে। গ্রামের মানুষজন যে যার কাজে ব্যস্ত। নীলা হঠাৎ বলল, চলুন, সন্ধ্যা হয়ে যাচ্ছে, সবাই খোঁজ করবে। আমি আর কিছু না বলে ওর সঙ্গে বাড়ির দিকে হাঁটতে শুরু করলাম। বাড়িতে ফিরতেই চারদিক অন্ধকার হয়ে গেছে। উঠানে কয়েকটা বাতি জ্বলছে। রান্নাঘর থেকে ভেসে আসছে গরম ভাত আর বিভিন্ন তরকারির গন্ধ। আমি রুমে গিয়ে হাত মুখ ধুয়ে নিচে নামলাম। ডাইনিং রুমে সবাই একসাথে বসেছে। গ্রামের বাড়িতে এখনও সবাই মিলে খাওয়ার অভ্যাসটা আছে। আমি গিয়ে একপাশে বসলাম। নীলা সবার প্লেটে খাবার তুলে দিচ্ছে। আমার প্লেটেও ভাত দিতে গেলে বললাম, এত ভাত দিও না, অল্প দাও। নীলা মাথা নেড়ে ভাত কমিয়ে দিল। খাওয়া শেষ হতেই সবাই আবার ড্রয়িং রুমে গিয়ে বসল। চাচা, আব্বু, চাচি আর আম্মু গল্পে মেতে উঠলেন। আমি কিছুক্ষণ বসে ফোন বের করে স্ক্রল করতে লাগলাম। চাচা হেসে বললেন, শহরে থাকলে কি আর ফোন ছাড়া চলে? আমি ফোনটা বন্ধ করে টেবিলের ওপর রাখলাম। অভ্যাস হয়ে গেছে। চাচি হেসে বললেন, এই কদিন ফোনটা একটু কম ব্যবহার করো, গ্রামের বাতাস উপভোগ করো। আমি হালকা হাসলাম। এদিকে নীলা সবার জন্য চা বানিয়ে নিয়ে এলো। একে একে সবার হাতে কাপ তুলে দিল। আমার সামনে কাপ রাখতেই বলল, সাবধানে, গরম। আমি শুধু মাথা নেড়ে কাপটা হাতে নিলাম। চায়ের আড্ডা চলতে চলতেই কথার বিষয় একসময় পরিবারের দিকে চলে গেল। চাচা আব্বুর দিকে তাকিয়ে বললেন, দেখতে দেখতে ছেলে মেয়েগুলো অনেক বড় হয়ে গেল। আব্বু দীর্ঘ শ্বাস ফেলে বললেন, সময় কেমন দ্রুত চলে যায়, বুঝতেই পারি না। এখন তো ওদের ভবিষ্যতের কথাও ভাবতে হবে। আমি তখনও চুপচাপ চায়ে চুমুক দিচ্ছিলাম। মনে হচ্ছিল এসব আলোচনা আমার সঙ্গে সম্পর্কিত নয়। কিন্তু পরের মুহূর্তেই আব্বু আমার দিকে একবার তাকিয়ে আবার সবার দিকে তাকালেন। আসলে একটা বিষয় নিয়ে আমরা অনেক দিন ধরেই ভাবছি। কথাটা শুনে অজান্তেই আমার চোখ তাদের দিকে চলে গেল। চাচা আর চাচিও একে অপরের দিকে তাকালেন। মনে হলো বিষয়টা তারা আগেই আন্দাজ করে রেখেছেন। আমি ভ্রুকুচকে বসে রইলাম। কি নিয়ে কথা বলতে যাচ্ছেন তখনও আমার কোনো ধারণা ছিল না। আব্বু গলা পরিষ্কার করে বললেন, আসলে একটা বিষয় নিয়ে আমরা অনেক দিন ধরেই ভাবছি। আজ সবাই একসাথে আছি, তাই কথাটা বলাই যাক। আমি চুপচাপ আব্বুর দিকে তাকিয়ে রইলাম। চাচা মুস্কি হেসে বললেন, তাহলে বলেই ফেলো নিজেদের মানুষদের কাছে, আবার রাগটাগ কিসের? আব্বু হালকা হেসে বললেন, আমার মতে এইবার আমাদের শিহাব আর নীলার বিয়ের ব্যাপারে ভাবা উচিত। দুজনেই এখন প্রাপ্তবয়স্ক। কথাটা শুনে পুরো ঘর কয়েক সেকেন্ডের জন্য একদম নীরব হয়ে গেল। আমি হাতে ধরা চায়ের কাপটা টেবিলের ওপর নামিয়ে রাখলাম। মুখে কোনো পরিবর্তন আনলাম না। আব্বু আবারও বললেন, আর এসব বিষয় তো আগেও কথা বলেছি তোমাদের সাথে, আমি আর শিহাবের মা। চাচি মৃদুস্বরে বললেন, হ্যাঁ ভাই, তা তো হয়েছেই। আমাদেরও কোনো আপত্তি নেই। ছোটবেলা থেকে দুজন দুজনকে চেনে। পরিবারের মেয়েও পরিবারের মধ্যেই থাকবে। আম্মু মাথা নেড়ে বললেন, হ্যাঁ, তা তো অবশ্যই। তবে মেয়েটা তো আমাদের সাথেই থাকবে।
ভেবো না আবার ঘর জামাই দিয়ে দিব। হা হা হা। চাচি বলল, তা তো জানি, মেয়ে মানুষ, জামাই যেখানে থাকবে সে তো সেখানেই থাকবে। আমি একবার নীলার দিকে তাকালাম। মেয়েটা মাথা নিচু করে বসে আছে, লজ্জায় তার কান পর্যন্ত লাল হয়ে গেছে, কারো চোখের দিকে তাকাতেও পারছে না। চাচি মৃদু হেসে বললেন, কিরে নীলা, কিছু বলবি না? নীলা আরও অপ্রস্তুত হয়ে গেল, আস্তে করে উঠে দাঁড়িয়ে বলল, আমি একটু আসছি। বলেই প্রায় দৌড়ে সেখান থেকে চলে গেল। ও চলে যেতেই সবাই হালকা হেসে উঠল। চাচা আমার দিকে তাকিয়ে বললেন, কি বলো শিহাব? আমি ঠোঁটে হালকা হাসি রেখে শান্ত গলায় বললাম, আপনারা বড়রা যেটা ভালো মনে করেন সেটা নিয়েই পরে কথা বলবেন। এর বেশি কিছু বললাম না। বিষয়টা অন্যদিকে ঘুরে গেল। কিছুক্ষণ পর আবার অন্য গল্প শুরু হলো। বাইরে থেকে দেখে বোঝার উপায় নেই আমার মাথার ভেতর তখন কত প্রশ্ন ঘুরছে, আর সবার সামনেও কোনো অস্বস্তি প্রকাশ করতে চাইলাম না। রাত একটু গভীর হলে আমি উঠে নিজের রুমে চলে গেলাম। কয়েক মিনিট পর দরজায় নক পড়ল। আম্মু আর আব্বু ভেতরে ঢুকলেন। দরজা বন্ধ হতেই এতক্ষণ চেপে রাখা কথাটা আর আটকে রাখতে পারলাম না। এসব কি আব্বু? তোমরা কি সিরিয়াস? মানে আমাকে নিয়ে এসব কি হচ্ছে? আব্বু শান্ত গলায় বললেন। আমরা অনেক ভেবেই সিদ্ধান্ত নিয়েছি। আমি বিরক্ত হয়ে বললাম, আমাকে একবারও জিজ্ঞেস করার প্রয়োজন মনে হলো না? আম্মু ধীরে ধীরে বললেন, তাই তো এখন তোমার সাথে কথা বলতে এসেছি। আমার পক্ষে নীলাকে বিয়ে করা সম্ভব না। কেন? মেয়েটার কোনো সমস্যা আছে? না, নীলার কোনো সমস্যা নেই। ও খুব ভালো মেয়ে, কিন্তু আমি ওকে কখনো ওইভাবে ভাবিইনি। ছোটবেলা থেকে ও আমার চাচাতো বোন। আজ হঠাৎ করে তোমরা বললে আর আমি ওকে বউ হিসেবে ভাবতে শুরু করব, এটা কি এত সহজ? আব্বু কিছুক্ষণ চুপ করে আমার দিকে তাকিয়ে রইলেন, তারপর ধীরে ধীরে বললেন, আমি জানতাম তুই এমনটাই বলবি। তাহলে জেনে শুনে এসব করলে? হ্যাঁ। আব্বু, একটা মানুষকে ছোটবেলা থেকে নিজের বোনের মতো জেনে এসেছি, এখন হঠাৎ করে বলছো ওকে বউ হিসেবে ভাবতে? এটা কি মুখে বললেই হয়ে যায়? বাবা, ছেলেবেলায় তোরা একসাথে খেলেছিস ঠিকই, কিন্তু তোর আপন ভাই বোন না। ধর্মের দিক থেকেও সম্পর্কের দিক থেকেও তোদের বিয়ের কোনো বাধা নেই। আমি সেসব বলছি না আম্মু, আমি বলছি আমার দিক থেকে। আমার মাথায় কোনোদিনও এমন চিন্তা আসেনি। আব্বু চেয়ার থেকে উঠে জানালার পাশে গিয়ে দাঁড়ালেন। কিছুক্ষণ বাইরে তাকিয়ে থেকে বললেন, শিহাব, জীবনের সব সিদ্ধান্ত ভালোবাসা দিয়ে শুরু হয় না। অনেক সময় পরিবার একটা সম্পর্ক ঠিক করে দেয়, তারপর ধীরে ধীরে ভালোবাসা তৈরি হয়। কিন্তু আমার ক্ষেত্রে হবে না। কেন হবে না? কারণ আমি ওকে ওভাবে দেখতেই পারি না। আজ বিকেলেও ওর সঙ্গে কথা বলেছি, একবারের জন্য মনে হয়নি ও আমার ভবিষ্যৎ স্ত্রী হতে পারে। সেটা তো স্বাভাবিক, কারণ তুই কোনোদিন ওভাবে ভাবিসনি। আর ভাবতেও চাই না। কথাটা শুনে রুমে আবার নীরবতা নেমে এলো। আব্বু এবার গম্ভীর গলায় বললেন, তুই যেটা বুঝতে পারছিস না সেটা হলো, আমরা হঠাৎ কোনো সিদ্ধান্ত নিইনি। প্রায় 1 বছর ধরে দুই পরিবার এই বিষয়টা নিয়ে আলোচনা করছি। আমি বিস্মিত হয়ে বললাম, 1 বছর? আব্বু মাথা নেড়ে বললেন, হ্যাঁ, শুধু সময়ের অপেক্ষায় ছিলাম। তোর কাজকর্ম একটু গুছিয়ে যাক, তারপর তোকে নিয়ে গ্রামে আসব, এটাই পরিকল্পনা ছিল। তার মানে আমরা এখানে বেড়াতে আসিনি? বেড়াতে এসেছিস, তার সঙ্গে আরেকটা উদ্দেশ্যও ছিল। তোমরা আগে থেকে সব ঠিক করে রেখেছ, এখন আমার মতামত দিলে কি না দিলে কি? তোর মতামতের মূল্য আছে, কিন্তু এটাও জেনে রাখ, আমরা এবার বিয়ের পরিকল্পনা নিয়েই গ্রামে এসেছি। বড় কোনো অনুষ্ঠান হবে না, দুই পরিবারের মানুষজন থাকবে, ছোট করে আনন্দ হবে। এরপর সময় সুযোগ পেলে বাকি অনুষ্ঠান করা যাবে। আমি অবিশ্বাসের দৃষ্টিতে তাকিয়ে রইলাম। তোমরা এতটাই নিশ্চিত? হ্যাঁ, আর আমার বিশ্বাস কয়েকটা দিন নীলার সঙ্গে স্বাভাবিকভাবে সময় কাটালে তোর এই আপত্তিটাও থাকবে না। না আব্বু, তুমি যেটা ভাবছো বিষয়টা তেমন না। নীলার বিরুদ্ধে আমার কিছুই নেই, কিন্তু ওকে আমি কোনোদিন ওই চোখে দেখিনি। শুধু তোমরা চাইছো বলে এক রাতের মধ্যে আমার চিন্তাভাবনা বদলে যাবে, এটা সম্ভব না।
আমরা তোকে জোর করে অনুভূতি বদলাতে বলছি না বাবা, শুধু চাইছি মনটা একবার খোলা রেখে বিষয়টা ভেবে দেখ। আর যা বলছি তাই, আমরা নিশ্চয়ই তোর খারাপ চাইবো না। তোমার জন্য কে ভালো হবে আমরা নিশ্চয়ই সেটা জানি, আর নীলাই তোমার জন্য বেস্ট। আমি আর কিছু বললাম না, শুধু বিছানায় হেলান দিয়ে বসে রইলাম। বুঝতে পারছিলাম এই আলোচনায় কেউই নিজেদের অবস্থান থেকে এক চুলো সরতে রাজি নয়। পরদিন সকাল থেকে বাড়িতে অদ্ভুত এক ব্যস্ততা শুরু হয়ে গেল। কেউ বাজারের হিসাব করছে, কেউ আত্মীয়দের ফোন দিচ্ছে, কেউ আবার ঘরের সাজসজ্জা নিয়ে ব্যস্ত। প্রথমে ভেবেছিলাম হয়তো গ্রামের কোনো অনুষ্ঠান আছে, কিন্তু ধীরে ধীরে বুঝতে পারলাম সব আয়োজন আমাকে ঘিরেই। আমি আর কোনো কথা বললাম না, কারণ আগের রাতেই বুঝে গিয়েছিলাম আব্বু সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন। আমি যতই আপত্তি করি উনি নিজের সিদ্ধান্ত বদলাবেন না। তবুও মনে মনে ঠিক করলাম অন্তত নীলার সঙ্গে একবার কথা বলবো, ওর মতামতটাও জানা দরকার। সকালে নাস্তার সময় ওকে দেখলাম, চোখাচোখি হতেই নীলা নিচের দিকে তাকিয়ে অন্যদিকে চলে গেল। আমি ডাকতে গিয়েও থেমে গেলাম। কিছুক্ষণ পর উঠানে দেখলাম কয়েকজনের সঙ্গে বসে গল্প করছে। আমি এগোতেই একজন আমাকে ডেকে অন্য কাজে নিয়ে গেল। বিকেলে পুকুর পাড়ে গেলাম, ভাবলাম হয়তো সেখানে ওর সঙ্গে দেখা হবে, কিন্তু হলো না। সন্ধ্যায় উঠানে দাঁড়িয়েছিলাম, নীলা রান্নাঘর থেকে বের হচ্ছিল। আমি এগিয়ে যেতেই আব্বু পেছন থেকে ডাক দিলেন, এই শিহাব, এদিকে আয় তো, জরুরি কথা আছে। আবারও সুযোগটা হাতছাড়া হয়ে গেল। এভাবে একদিন, 2 দিন, প্রতিবারই মনে হতো আজ কথা বলবো, কিন্তু কখনো আত্মীয় স্বজন, কখনো বাড়ির কাজ, কখনো আবার লোকজনের ভিড়ে দুজনের একা হওয়ার সুযোগই মিলল না। আর নীলাও আগের মতো স্বাভাবিক ছিল না। আগে সামনে এলেই 2-1টা কথা বলতো, এখন আমাকে দেখলেই লজ্জায় মাথা নিচু করে অন্যদিকে চলে যায়। অবশেষে এক সকালে আব্বু এসে বললেন, কাল জমার পর আকদ হবে। আমি শুধু মাথা নেড়ে বসে রইলাম। আপত্তি করার শক্তিটুকুও যেন আর অবশিষ্ট ছিল না। পরদিন খুব ছোট পরিসরেই বিয়েটা হয়ে গেল। শুধু 2 পরিবারের মানুষ, কয়েকজন আত্মীয় আর গ্রামের কিছু পরিচিত মানুষ। সব কিছু এত দ্রুত ঘটে গেল যে বুঝে ওঠার সুযোগই পেলাম না। একসময় কাজী সাহেবের সামনে বসে কবুল বললাম, অন্য পাশে বসে নীলাও কবুল বলল। কিছুক্ষণের মধ্যেই সবাই এসে অভিনন্দন জানাতে লাগলো। কেউ ছবি তুলছে, কেউ দোয়া করছে, কেউ হাসছে, কিন্তু আমার ভেতরটা তখনও অদ্ভুত রকমের ফাঁকা। রাত গভীর হতে সবাই একে একে বিদায় নিল। আমাকে রুমে পাঠিয়ে দেওয়া হলো। রুমে ঢুকতেই দেখলাম খাটের এক কোণে নীলা চুপচাপ বসে আছে। লাল শাড়ি, মাথায় ওড়না টানা, 2 হাত একসঙ্গে জড়িয়ে রেখেছে। আমি দরজা বন্ধ করে ধীরে ধীরে গিয়ে একটু দূরে বসলাম। রুম জুড়ে নীরবতা। কয়েক মিনিট কেউ কোনো কথা বললাম না। শেষ পর্যন্ত আমি নীরবতাটা ভাঙলাম। একটা কথা বলবো? নীলা আস্তে করে মাথা নেড়ে বলল। জি। আমি দীর্ঘ শ্বাস ফেললাম। আজ যা বলবো সেটা হয়তো তোমার ভালো লাগবে না, কিন্তু বিয়ের পর তোমার কাছে কিছু লুকিয়ে রাখতে চাই না। নীলা এবার আমার দিকে তাকালো, চোখে কৌতূহল। আমি ধীরে ধীরে বললাম, এই বিয়েতে আমার কোনো মত ছিল না। কথাটা শুনেই নীলার মুখের হাসিটুকু মিলিয়ে গেল। আমি আবার বললাম, তোমার বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নেই, তুমি খুব ভালো মেয়ে, কিন্তু সত্যিটা হলো আমি কখনো তোমাকে বউ হিসেবে ভাবিনি। ছোটবেলা থেকে শুধু চাচাতো বোন হিসেবেই দেখেছি। নীলা চুপ করে শুনছিল। আমি বললাম, তোমার সঙ্গে এসব নিয়ে কথা বলতে চেয়েছিলাম, অনেকবার চেষ্টা করেছি, কিন্তু কখনো সুযোগ পাইনি। আর তারপর সবকিছু এত দ্রুত হয়ে গেল যে কিছু বলার আগেই আমাদের বিয়ে হয়ে গেল। কথাগুলো শেষ হতেই নীলা ধীরে ধীরে মাথা নিচু করে ফেলল। কয়েক সেকেন্ড পর টুপটুপ করে ওর চোখের পানি শাড়ির ওপর পড়তে লাগলো। আমি অস্বস্তিতে বললাম, নীলা। ও কাপা গলায় বলল, তাহলে আমাকে বিয়ে করলেন কেন? আমি কোনো উত্তর দিতে পারলাম না। নীলা চোখের পানি মুছতে মুছতে বলল, যদি আপনার ইচ্ছেই না থাকে তাহলে অন্তত আমাকে একবার বলতে পারতেন। আমি চুপ। নীলা আবার বলল, জানেন, আমি ভেবেছিলাম হয়তো আপনারও আপত্তি নেই,
সবাই যখন এত খুশি ছিল তখন মনে হয়েছিল আপনিও রাজি আছেন, ওর গলা আরও ভারী হয়ে গেল। অথচ আজ বুঝলাম আমি শুধু পরিবারের সিদ্ধান্ত ছিলাম, আপনার সিদ্ধান্ত না। কথাটা শুনে আমি মাথা নিচু করে ফেললাম। সত্যিটা বলেছি, কিন্তু সেই সত্যিই যে ওকে এতটা কষ্ট দেবে সেটা আমি কল্পনাও করিনি। রুমের ভেতর আবার নীরবতা নেমে এলো। শুধু নীলার চাপা কান্নার শব্দটা বারবার কানে ভেসে আসছিল। আমি কিছুক্ষণ চুপ করে বসে রইলাম। নীলার চোখের পানি থামার কোনো নাম নেই। আমারও ভীষণ অস্বস্তি লাগছিল। মনে হচ্ছিল সত্যিটা বলা উচিত ছিল, কিন্তু এই মুহূর্তে বলাটাই হয়তো ওর জন্য সবচেয়ে কষ্টের হয়ে গেল। আমি আস্তে করে বললাম, তোমাকে কষ্ট দেওয়ার জন্য বলিনি নীলা, শুধু চাইনি মিথ্যা একটা সম্পর্ক দিয়ে শুরু হোক আমাদের জীবন। নীলা চোখের পানি মুছল, কিন্তু আমার দিকে তাকালো না। তাহলে এখন কি হবে? আমি কয়েক সেকেন্ড চুপ থেকে বললাম, জানি না, তবে একটা কথা বলতে পারি, আমি তোমাকে অপছন্দ করি না, কোনো দিনও করিনি। শুধু তোমাকে স্ত্রী হিসেবে ভাবার জন্য আমার একটু সময় লাগবে। নীলা ধীরে ধীরে মাথা তুলল। আমি আবার বললাম, তুমি আমার কাছে অপরিচিত কেউ নও। এটাই হয়তো আমার সবচেয়ে বড় সমস্যা। ছোটবেলা থেকে তোমাকে অন্য একটা সম্পর্কেই দেখেছি। একদিনে সেই ভাবনাটা বদলানো আমার পক্ষে সম্ভব হচ্ছে না। নীলা মৃদুস্বরে বলল, কতদিন লাগবে? প্রশ্নটার উত্তর আমার কাছে ছিল না। আমি অসহায়ের মতো হেসে বললাম, জানি না। নীলা কিছুক্ষণ চুপ করে রইল, তারপর ধীরে ধীরে বলল, আচ্ছা, আমি অপেক্ষা করব। কথাটা শুনে বুকের ভেতর কেমন একটা চাপা অনুভূতি হলো। ও আর কোনো অভিযোগ করল না, শুধু আস্তে করে নিজের চোখের পানি মুছে নিল। সেদিন রাতটা আমাদের দুজনের কাছেই অদ্ভুত ছিল। একটা ঘরে একটা খাটে বসে থেকেও যেন দুজনের মাঝে অনেক দূরত্ব। আমি একটা বালিশ নিয়ে খাটের একপাশে শুয়ে পড়লাম। তুমি নিশ্চিন্তে ঘুমাও। নীলা কিছু না বলে খাটের অন্য পাশে শুয়ে পড়ল। সারা রাত আর আমাদের কারো তেমন ঘুম হলো না। পরদিন সকাল থেকেই সবাই নতুন বউকে নিয়ে ব্যস্ত হয়ে গেল। চাচি ফুপুরা সবাই মিলে নীলাকে ঘিরে বসে আছে। কেউ গল্প করছে, কেউ হাসছে, কেউ আবার নতুন সংসারের বিভিন্ন উপদেশ দিচ্ছে। নীলা সবার মুখে হাসি ধরে রাখলেও মাঝে মধ্যে ওর চোখ দুটো আমার দিকে চলে আসছিল, আর আমি প্রতিবারই চোখ সরিয়ে নিচ্ছিলাম। দুদিন পর আমাদের শহরে ফিরে আসার দিন ঠিক হলো। গ্রামের সবাই বিদায় দিতে উঠানে দাঁড়িয়ে আছে। চাচি নীলাকে জড়িয়ে ধরে কাঁদছেন। চাচা আমার কাঁধে হাত রেখে বললেন, বাবা, মেয়েটাকে নিজের দায়িত্বে রাখো। আমি শুধু মাথা নেড়ে বললাম, জি। গাড়িতে উঠে পুরো রাস্তা নীলা জানালার বাইরে তাকিয়ে বসে রইল। আমি কয়েকবার কথা বলতে চেয়েও বললাম না। কি বলবো সেটাই বুঝে উঠতে পারছিলাম না। বিকেলের দিকে শহরের বাসায় পৌঁছালাম। আম্মু দরজার সামনে দাঁড়িয়ে নতুন বউকে বরণ করে ঘরে তুললেন। পাড়া প্রতিবেশী সবাই একে একে দেখতে আসতে লাগলো। আমি দূর থেকে সব দেখছিলাম। নীলা সবার সঙ্গে হাসি মুখে কথা বলছে, আম্মুর কাজে সাহায্য করছে, কখনো চা বানিয়ে দিচ্ছে, কখনো অতিথিদের সামনে নাস্তা সাজিয়ে রাখছে। যেই ওকে দেখছে বলছে, কি ভদ্র মেয়ে, কি সুন্দর ব্যবহার, শিহাবের ভাগ্য ভালো। আমি চুপচাপ সব শুনে যাচ্ছিলাম, কিন্তু শুধু আমি জানতাম এই হাসির আড়ালে কতটা কষ্ট লুকিয়ে আছে। দিনগুলো ধীরে ধীরে কাটতে লাগলো। বাইরের মানুষের কাছে আমরা একদম স্বাভাবিক স্বামী স্ত্রী। একসঙ্গে খেতে বসি, একসঙ্গে আত্মীয়দের বাসায় যাই, কেউ এলে পাশাপাশি বসে কথা বলি, প্রয়োজনে একে অপরের খোঁজও নেই। কিন্তু আমাদের রুমের দরজা বন্ধ হলেই যেন সব কিছু বদলে যায়। যেখানে কোনো স্বামী স্ত্রীর খুনসুটি নেই, কোনো অভিমান নেই, কোনো আদর নেই, কোনো ভালোবাসার কথাও নেই। রুমে ঢুকেই আমি নিজের কাজে ব্যস্ত হয়ে যাই, আর নীলাভ চুপচাপ নিজের কাজ করতে থাকে। রাতে ঘুমানোর সময়ও খাটের দুই পাশে দুজনের মতো শুয়ে থাকি। মাঝখানে যেন অদৃশ্য একটা দূরত্ব। নীলা কোনোদিন আমাকে জোর করেনি, কোনোদিন বলেনি আমাকে ভালোবাসুন, কোনোদিন অভিযোগও করেনি। শুধু নিজের দায়িত্বগুলো নিঃশব্দে পালন করে গেছে। সকালে আমার জন্য নাস্তা তৈরি করে, অফিসে যাওয়ার আগে শার্টটা ইস্ত্রি করে দেয়,
আমি ফিরতে দেরি করলে খাবার গরম করে অপেক্ষা করে। আমি অসুস্থ হলে ঔষধ এগিয়ে দেয়। রাতে আমি কাজ করতে বসলে 1 কাপ চা বানিয়ে টেবিলে রেখে শুধু বলে, চা ঠান্ডা হওয়ার আগে খেয়ে নেবেন। এর বেশি একটা কথাও বলে না। দিনগুলো একটার পর একটা কেটে যাচ্ছিল। আমি কখন যে নীলার ছোট ছোট অভ্যাসগুলো লক্ষ্য করতে শুরু করেছি সেটা নিজেও বুঝতে পারিনি। একদিন অফিস থেকে ফিরে সোফায় বসে ফোন দেখছি। নীলা রান্নাঘর থেকে বের হয়ে শান্ত গলায় বলল, আজ অনেক দেরি হয়ে গেছে, খেয়ে নেবেন? আমি মাথা তুলে বললাম, হুম। খেতে বসে প্রথমবার নিজে থেকে বললাম, রান্নাটা ভালো হয়েছে। নীলা কয়েক সেকেন্ড আমার দিকে তাকিয়ে রইল, তারপর খুব ছোট্ট করে হাসল। হাসিটা খুব সাধারণ ছিল, কিন্তু জানি না কেন আমার কাছে অদ্ভুত সুন্দর লাগলো। এরপর থেকে অজান্তেই আমি ওর সঙ্গে একটু একটু করে কথা বলতে শুরু করলাম। অফিস থেকে ফেরার সময় কখনো ওর জন্য পছন্দের মিষ্টি নিয়ে আসতাম, কখনো কোনো বই, কখনো আবার কিছুই না, শুধু বাসায় ফিরে জিজ্ঞেস করতাম, সারাদিন কি করলে? আগে নীলা শুধু 2-1 কথায় উত্তর দিত, এখন একটু একটু করে গল্প করত, গ্রামের কথা বলতো, কলেজের বন্ধুদের কথা বলতো, ছোটবেলার দুষ্টুমির কথা বলতো। আমি শুনতাম, কথা খুব বেশি বলতাম না, তবুও বুঝতে পারতাম ওর মুখের হাসিটা আগের চেয়ে অনেক স্বাভাবিক হয়ে উঠেছে। একদিন সন্ধ্যায় হঠাৎ বিদ্যুৎ চলে গেল, পুরো বাসা অন্ধকার। নীলা বারান্দায় দাঁড়িয়েছিল। আমি গিয়ে ওর পাশে দাঁড়ালাম। কয়েক মুহূর্ত কেউ কোনো কথা বললাম না। ঠান্ডা বাতাস এসে গায়ে লাগছিল। আমি ধীরে বললাম, গ্রামের কথা মনে পড়ছে? নীলা মুস্কি হেসে বলল, একটু। আমি প্রথমবার ওর দিকে তাকিয়ে হেসে বললাম, আমারও। নীলা অবাক হয়ে আমার দিকে তাকালো। আপনার? আমি মাথা নেড়ে বললাম, আগে বুঝতাম না, এখন মনে হয় জায়গাটার চেয়ে মানুষগুলোকে বেশি মিস করছি। নীলা কিছু বলল না, তবে ওর চোখের কোণে যে আনন্দটা ফুটে উঠেছিল সেটা আমি স্পষ্ট দেখেছিলাম। সেদিনের পর থেকেই আমাদের সম্পর্কটা আর আগের জায়গায় থাকলো না, খুব ধীরে ধীরে বদলাতে লাগলো। রাতে একই ঘরে বসে গল্প করতাম, একসঙ্গে চা খেতাম, ছুটির দিনে বাইরে যেতাম। সব কিছুই যেন অদ্ভুতভাবে সহজ হয়ে উঠছিল। তবুও একটা দূরত্ব তখনও রয়ে গিয়েছিল। কেউ সেটা নিয়ে কথা বলতো না, কিন্তু দুজনেই অনুভব করতাম। এক রাতে অফিস থেকে ফিরতে অনেক দেরি হয়ে গেল, শরীরটাও ভালো লাগছিল না। রুমে ঢুকতে দেখি নীলাভ এখনও জেগে আছে। আমাকে দেখে তাড়াতাড়ি উঠে দাঁড়ালো। শরীর খারাপ? আমি আস্তে করে মাথা নেড়ে বললাম, একটু। ও কোনো প্রশ্ন করল না, চুপচাপ পানি এনে দিল, ওষুধ এগিয়ে দিল, কপালে হাত রেখে জ্বর আছে কিনা দেখল। আমি কিছুই বললাম না, কিন্তু সেই মুহূর্তে বুঝতে পারলাম এই মেয়েটা কোনো দায়িত্ব পালন করছে না, সে সত্যি আমার জন্য চিন্তা করছে। সেদিনই প্রথমবার আমার ভেতরের অদৃশ্য দেওয়ালটা একটু নড়ে উঠল। আমি ধীরে ধীরে ওর হাতের ওপর নিজের হাত রাখলাম। হঠাৎ স্পর্শে নীলা যেন জমে গেল, বিস্মিত চোখে আমার দিকে তাকিয়ে রইল। কয়েক সেকেন্ড কেউ কোনো কথা বললাম না, শুধু আমাদের দুজনের নিঃশ্বাসের শব্দটাই শোনা যাচ্ছিল। আমি আস্তে করে বললাম, ধন্যবাদ। নীলা অবাক হয়ে বলল, কিসের জন্য? এতদিন কোনো অভিযোগ না করে আমার পাশে থাকার জন্য। কথাটা শুনে নীলার চোখ ভিজে উঠল। ও কিছু বলতে গিয়েও থেমে গেল। আমি আবার বললাম, আমি জানি তোমাকে অনেক কষ্ট দিয়েছি, হয়তো তার সবটা আমি কোনোদিনও পূরণ করতে পারবো না, কিন্তু আজ একটা কথা বলতে পারি, আমি আর আগের জায়গায় নেই। নীলা চুপচাপ শুনছিল। আমি ধীরে ধীরে ওর হাতটা একটু শক্ত করে ধরলাম। কখন যে তোমাকে খুঁজতে শুরু করেছি বুঝতেই পারিনি। অফিস থেকে ফিরেই এখন আগে তোমাকে খুঁজি। তুমি সামনে না থাকলে বাসাটা ফাঁকা লাগে, তুমি না খেলে আমারও খেতে ইচ্ছে করে না। এসব কবে থেকে হলো আমি নিজেও জানি না। নীলার ঠোঁট কাঁপছিল। ও খুব আস্তে বলল, সত্যি? আমি মাথা নেড়ে হালকা হেসে বললাম, হ্যাঁ সত্যি। পরের মুহূর্তে আমি ধীরে ধীরে ওর একটু কাছে এগিয়ে গেলাম। নীলা নড়ল না, শুধু নিঃশব্দে আমার দিকে তাকিয়ে রইল।
আমি খুব আলতো করে ওর কপালের ওপর এলোমেলো চুলগুলো সরিয়ে দিলাম। স্পর্শটা এতটাই কোমল ছিল যে নীলা অজান্তেই চোখ বন্ধ করে ফেলল। আমি কয়েক সেকেন্ড শুধু ওর মুখের দিকে তাকিয়ে রইলাম। এই মেয়েটাকেই এতদিন আমি শুধু দায়িত্ববান, শান্ত স্বভাবের একটা মানুষ হিসেবে দেখেছি, অথচ আজ মনে হচ্ছে ওর হাসি, ওর লজ্জা, ওর ছোট ছোট অভ্যাস সব কিছুই আমার ভীষণ আপন। আমি মৃদুস্বরে বললাম, তুমি খুব সুন্দর নীলা। কথাটা শুনেই ওর গাল লাল হয়ে উঠল। নীলা চোখ নিচু করে ফিসফিসিয়ে বলল, আগে তো কোনোদিন বলেননি। কারণ আগে দেখিনি, এখন দেখছি। নীলা লজ্জায় কিছু বলল না। আমি ধীরে ধীরে ওর কাঁধে হাত রাখলাম। এক মুহূর্ত ইতস্তত করে ও নিজেই আস্তে করে আমার দিকে এগিয়ে এলো। পরের মুহূর্তে আমি ওকে আলতো করে নিজের বুকে জড়িয়ে নিলাম। প্রথমে ওর শরীরটা হালকা কেঁপে উঠলেও কয়েক সেকেন্ডের মধ্যেই সমস্ত দ্বিধা চলে গেল। তারপর ধীরে ধীরে ওর নিজের সমস্ত দ্বিধা ছেড়ে দিয়ে মাথাটা আমার বুকে রেখে চোখ বন্ধ করে রইল, যেন এতদিনের সব অপেক্ষা, সব অভিমান, সব না বলা কথাগুলো এই নীরব আলিঙ্গনের মধ্যেই গলে যাচ্ছে। আমি ওর মাথায় খুব আস্তে করে হাত বুলিয়ে দিলাম। অনেক অপেক্ষা করিয়েছি, তাই না? নীলা কিছু বলল না, শুধু আমার শার্টটা মুঠো করে ধরে খুব আস্তে মাথা নেড়ে সম্মতি জানালো। ওর চোখের কোণে জমে থাকা শেষ কয়েক ফোঁটা অশ্র আমি আঙ্গুলের ডগায় মুছে দিলাম। আমি মৃদু হেসে বললাম, আর কাঁদতে হবে না। এবার থেকে তোমার সব কান্নার কারণ না, হাসির কারণ হতে চাই। নীলা ধীরে ধীরে মুখ তুলে আমার দিকে তাকালো। চোখ দুটো ভিজে থাকলেও সেখানে আজ এক অন্যরকম শান্তি। ও খুব নিচু গলায় বলল, আমি শুধু এই কথাটাই শুনতে চেয়েছিলাম। আমি আর কিছু বললাম না। আস্তে করে ওর কপালে একটা দীর্ঘ স্নেহভরা চুমু এঁকে দিলাম। নীলা আবার চোখ বন্ধ করে ফেলল। ঠোঁটের কোণে ছোট্ট একটা হাসি ফুটে উঠল। মনে হলো এটুকু স্পর্শেই ওর এতদিনের অপেক্ষা যেন সার্থক হয়ে গেছে। আমি একটু সরে এসে ওর দিকে তাকালাম। একটা জিনিস চাই। নীলা লাজুক হেসে বলল, কি? আজ থেকে আমাকে আর দূরে দূরে রাখবে না। দূরে তো আপনি রেখেছিলেন, আমি না। কথাটা শুনে নিজের অজান্তেই হেসে ফেললাম। আমি আলতো করে ওর গাল দুটো নিজের হাতে ধরলাম। কয়েক মুহূর্ত শুধু ওর চোখের দিকে তাকিয়ে রইলাম। তারপর খুব ধীরে ওর সম্মতি বুঝে ওর গালে একটি স্নেহময় চুমু দিলাম। লজ্জায় নীলা চোখ বন্ধ করে ফেলল। গাল দুটো আরও লাল হয়ে উঠল। আমি মুচকি হেসে বললাম, এই লজ্জাটাই তোমাকে সবচেয়ে সুন্দর করে তোলে। নীলা আস্তে করে আমার কাঁধে মাথা রেখে বলল, তাহলে আর কখনো আমাকে একা রেখে যাবেন না? আমি ওর হাতটা শক্ত করে ধরে উত্তর দিলাম, ইনশাল্লাহ, জীবনের প্রতিটা পথেই তোমার হাত ধরেই হাঁটব। ও কিছু বলল না, শুধু আমার হাতটা আরও শক্ত করে ধরে রাখল। রুমের বাইরে তখন রাত আরও গভীর হয়েছে। জানালার ফাঁক দিয়ে শীতল বাতাস ঘরে ঢুকছে। ঘরের নীরবতার মধ্যেও আজ আর কোনো অস্বস্তি নেই। যে দূরত্ব একসময় একই বিছানায় থেকেও আমাদের আলাদা করে রেখেছিল, সেই দূরত্ব আজ নিঃশব্দে হারিয়ে গেছে। আমি আলতো করে আবারও ওকে নিজের কাছে টেনে নিলাম। নীলা নিশ্চিন্তে মাথাটা আমার কাঁধে রেখে চোখ বন্ধ করল। ওর মুখে এমন এক প্রশান্তির হাসি ফুটে উঠল যা আমি আগে কোনো দিন দেখিনি। জীবনের কিছু কিছু গল্প শুরু হয় একদম ভিন্নভাবে। ভাবিনি কখনো শহরের এই যান্ত্রিক জীবন ছেড়ে গ্রামের সেই চেনা চেনা মেঠো পথ আর অচেনা এক অনুভূতি আমার জীবনটাকে এভাবে বদলে দেবে। অবহেলা আর দূরত্বের দেওয়াল ভেঙে আজ আমি আমার জীবনের সবচেয়ে সুন্দর সত্যটাকে খুঁজে পেয়েছি। আর আমি খুঁজে পেয়েছি আমার সেই ছোটবেলার ভাইয়াকে, যে আজ শুধু আমার স্বামীই নন, আমার পুরো আকাশ, আমার বেঁচে থাকার সবচেয়ে বড় অবলম্বন। অপেক্ষাটা দীর্ঘ ছিল ঠিকই, কিন্তু শেষের এই প্রাপ্তিটা আমার জীবনের সব কষ্টকে এক নিমেষে ভুলিয়ে দিয়েছে। সম্পর্ক মানে তো একে অপরের প্রতি বিশ্বাস, একটুখানি ধৈর্য আর নিঃশর্ত ভালোবাসা। নীলা যেমন কোনো অভিযোগ না করে আমার পাশে ছায়ার মতো ছিল, আমিও আজ কথা দিচ্ছি জীবনের বাকিটা পথ ওর মুখে এই হাসিটুকুই ধরে রাখব।
আমাদের এই ছোট্ট গল্পটি আপনাদের কেমন লাগলো তা কিন্তু কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না। গল্পটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং শেয়ার করে আমাদের পাশেই থাকবেন। আজকের মতো আমরা এখানেই বিদায় নিচ্ছি। খুব শীঘ্রই দেখা হবে নতুন কোনো গল্প আর নতুন কোনো অনুভূতি নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।